আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যথারীতি আজকের ক্লাসের সকলকে ফুলেল শুভেচ্ছা। আমি আবারও আমার পরিচয়টি এখানে ডিজিটালি তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি বলেছিলাম আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এক নজরে দেখে নিই আজকের আলোচনা শেষে আমরা কি কি জিনিস অর্জন করতে পারব। লক্ষ্য করো, এই পাঠ শেষে শিক্ষার্থী সরকারি ব্যয়ের সংজ্ঞা বলতে পারবে, সরকারি ব্যয়ের শ্রেণীবিভাগ চিহ্নিত করতে পারবে, সরকারি ব্যয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে। সর্বশেষ সরকারি ব্যয়ের বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ চিহ্নিত করতে পারবে। আজকের এই আলোচনা শেষে আমি বিশ্বাস করি তোমরা এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা অর্জন করতে পারবে। প্রথমে আমরা আসি সরকারি ব্যয়টা আসলে কি জিনিস। লক্ষ্য করো, যার ইংরেজি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ঠিক আছে, পাবলিক এক্সপেন্ডিচারও বলা হয়। যাই হোক, একটু আগে বলি, সরকার একটা জনকল্যাণমূলক সরকার জনগণের কল্যাণের জন্য অর্থ ব্যয় করে থাকে, ঠিক আছে। এক্ষেত্রে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য করে থাকে, জনগণের যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য করে থাকে, জনগণের কল্যাণের জন্য করে থাকে, সর্বোপরি সবগুলোকে বলে। তাহলে এই যে ব্যয়গুলো, এই সবগুলো ব্যয়কে একসাথে বলা হয় সরকারি ব্যয়, ঠিক আছে। তাহলে আমরা একটু যদি সংজ্ঞা দেখি, দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য এবং দেশের জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকারকে যে ব্যয় করতে হয় তাকে সরকারি ব্যয় বলা হয়। আবার বলছি, দেখো, দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, এর একটা কমা হবে, দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য এবং দেশের জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকারকে যে ব্যয় করতে হয় তাকেই বলা হয় সরকারি ব্যয়। এক্ষেত্রে আমরা যদি অর্থনীতিবিদদের সংজ্ঞা দেখি, অধ্যাপক ফিগো এবং ডাল্টনের মতে ওনারা কি বলছেন দেখো, সরকারি ব্যয় এর প্রান্তিক সামাজিক সুবিধা ও করের প্রান্তিক সামাজিক অসুবিধা হবে, এটা প্রান্তিক সামাজিক অসুবিধা যে স্তরে সমান হয়। কথাটা মনে হয় ক্লিয়ার না, একটু খেয়াল করো। অর্থাৎ সরকার যে ব্যয়টা করবে, ব্যয় করার ফলে সমাজের যে প্রান্তিক সুবিধা অর্জিত হবে এবং জনগণের কাছ থেকে যে সরকার কর নিবে, এই যে করের যে প্রান্তিক সামাজিক অসুবিধা, অর্থাৎ কর দিতে যে মানুষ আসলে যে কর স্বাচ্ছন্দ্যে দেয় না, এটা আসলে কষ্ট পায় মানুষ দেওয়ার সময়, ঠিক আছে। যে এই যে করের প্রান্তিক অসুবিধা যে স্তরে সমান হয়, অর্থাৎ এখানে বলছি যে সরকারি ব্যয় থেকে যে সুবিধা অর্জিত হয়, আবার সরকার জনগণের কাছ থেকে কর নেওয়ার ফলে যে সামাজিক অসুবিধার প্রান্তিক অসুবিধার সৃষ্টি হয়, তা যদি এই দুইটা যদি পরস্পর কি হয়, সমান হয়, যে স্তরে সমান হয়, সেই পর্যন্ত সরকারি ব্যয় বাড়ানো উচিত, ঠিক আছে। সরকারি ব্যয় এই পর্যায়ে সীমিত রাখা হলে সমাজের কল্যাণ কি হবে, সর্বোচ্চ হবে, ঠিক আছে। এ থেকে আমরা আরেকটু কথা বিতর্কিত কথাটা জানলাম। এখন আমরা যাচ্ছি সরকারি ব্যয়ের শ্রেণীবিভাগ। এটা এক কথায় বলা যায় না, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থনীতিবিদরা সরকারি ব্যয়ের শ্রেণীবিভাগ করেছেন। আমরা এখানে যদি আসি, দেখো, অর্থনীতিবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সরকারি ব্যয়ের শ্রেণীবিভাগ করেছেন। প্রথম যদি ভাগটা দেখি, উদ্দেশ্যের দিক থেকে সরকারি ব্যয় দুই ধরনের, একটা হচ্ছে হস্তান্তর ব্যয়, আরেকটা হচ্ছে প্রকৃত ব্যয়। তাহলে আমরা প্রথমে জেনে নিই হস্তান্তর ব্যয়টা কি। লক্ষ্য করো, যখন এই যে ব্যয়টা, হস্তান্তর ব্যয়টা, সরকারি ব্যয়ের মাধ্যমে যদি সম্পদ কেবলমাত্র এক শ্রেণীর নিকট হতে অন্য শ্রেণীর নিকটে স্থানান্তরিত হয়, হাত বদল হয়,
তখন এই ধরনের ব্যয়টাকে বলা হয় হস্তান্তর ব্যয়। দেখো, সরকারি ব্যয়ের মাধ্যমে যদি সম্পদ কেবলমাত্র এক শ্রেণীর নিকট থেকে অন্য শ্রেণীর নিকটে কি হয়, হস্তান্তরিত হয়, স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হয় হস্তান্তর ব্যয় বলা হয়। এটা হস্তান্তর ব্যয় হবে, হস্তান্তর ব্যয় বলে। যেমন সরকারি ঋণ পরিশোধ বা ঋণের সুদ প্রদানের জন্য যে অর্থ ব্যয় হয়, সরকার ব্যাংক থেকে বা জনগণের কাছ থেকে ঋণ গ্রহণ করছে। ঋণ গ্রহণ করার ফলে ঋণের সুদ কি করতে হয়, সরকারকে প্রদান করতে হয় বা ঋণ পরিশোধ করতে হয়। সরকার যে ঋণের সুদ বা ঋণ পরিশোধের ফলে যে অর্থটা ব্যয় করে, এটা কি হচ্ছে, যাদের অর্থ ছিল তাদের কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এক শ্রেণীর নিকট থেকে যখন অন্য শ্রেণীর নিকট চলে যায়, তখন এই ধরনের ব্যয়টাকে বলা হচ্ছে হস্তান্তর ব্যয়। তারপর প্রকৃত ব্যয় কোনটা? লক্ষ্য করো, প্রকৃত ব্যয়টা আসলে কি জিনিস। সরকারি যে ব্যয়ের ফলে সম্পদের উপযোগ সম্পূর্ণ বিনষ্ট হতে পারে, ঠিক আছে, তাকে প্রকৃত ব্যয় বলা হয়। যেমন আমরা যদি দেখি, দেখো এখানে একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, এখানে সরকারি ব্যয়ের হবে, সরকারি ব্যয়ের যে বের উঠে গেছে, সরকারি ব্যয়ের ফলে সম্পদের উপযোগ সম্পূর্ণ বিনষ্ট হতে পারে, তাকে প্রকৃত ব্যয় বলা হয়। যেমন যুদ্ধজনিত ব্যয়, যদি যুদ্ধ হয় এর জন্য সরকারকে কি করতে হয়, প্রচুর অর্থ ব্যয় করতে হয়। আর এই ব্যয়টা দেখো, এইটা কিন্তু কোনো উৎপাদন ক্ষেত্রের জন্য হয় নাই, এটা সম্পূর্ণ কি হচ্ছে, সম্পদ, এই যে এই ক্ষেত্রে সম্পদের উপযোগ সম্পূর্ণ কি হয়, বিনষ্ট হয়ে যায়, এইটা আর ফিরে পাওয়া যায় না। ঠিক আছে, এই ব্যয়টাকে বলা হচ্ছে প্রকৃত ব্যয়। তারপরে দেখো, সরকারি ব্যয়ের আরও যদি আমরা দৃষ্টিকোণ দেখি, পরের যেটা আসে যে উৎপাদনের ভিত্তিতে, এটা হচ্ছে সরকারি ব্যয় কয় ধরনের, দুই ধরনের। এক নাম্বার যদি আসি আমরা, উৎপাদনশীল সরকারি ব্যয়। লক্ষ্য করো, এই উৎপাদনের ভিত্তিতে আমরা বলছি সরকারি ব্যয়টাকে কয়টা ভাগে ভাগ করছে, দুই ভাগে ভাগ করেছে। সরকারি ব্যয়ের মাধ্যমে যদি সম্পদ কেবল, আবার ইয়াতে চলে গেলাম, সরকারি ব্যয়ের মাধ্যমে সরকার ভবিষ্যতের আয় বৃদ্ধি করতে পারে বা সক্ষম হয়, যে এমন ক্ষেত্রগুলোতে যদি সরকার ব্যয় করে যে ভবিষ্যতে এই ক্ষেত্রগুলো থেকে আয় সৃষ্টি হবে, সরকারি ব্যয়ের এই এমন ক্ষেত্রগুলোতে যদি করা হয়, তখন এই ধরনের ব্যয়টাকে বলা হয় উৎপাদনশীল ব্যয়। যেমন শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য, শিল্প ইত্যাদির খাতে যে ব্যয়টা হয়, এটাকে বলা হচ্ছে উৎপাদনশীল ব্যয়। এখন তুমি তো শিক্ষা ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রটা তো তুমি সরাসরি বুঝতে পারতেছো যে শিল্প ক্ষেত্রে ব্যয় করলে মানে উৎপাদন বাড়বে সরাসরি, তাহলে এটা উৎপাদনশীল ব্যয়। শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে কিভাবে, শিক্ষার মাধ্যমে কি হয়, শিক্ষার মাধ্যমে একটা মানুষ কি হয়, দক্ষতা অর্জন করতে পারে। ঠিক আছে, অর্থাৎ মানুষ মানব সম্পদে রূপান্তরিত হয়। আর মানুষ যখন মানব সম্পদে রূপান্তরিত হয়ে যায়, তখন কিন্তু সে সমাজের একটা বা দেশের একটা সম্পদে পরিণত হয়। এজন্য বলা হয়েছে এটা উৎপাদনশীল, প্রোডাক্টিভ হয়ে যায়। আর স্বাস্থ্যটাও, একজন মানুষ যদি সুস্থ না থাকে, স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে সে কখনো যে কর্মক্ষম হতে পারে না। এজন্য বলা হচ্ছে, দেখো, যে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ইত্যাদি ক্ষেত্রে যদি সরকার ব্যয় করে, সেটা কিন্তু রিটার্ন চলে আসে। অর্থাৎ এই ধরনের ব্যয়গুলোকে বলা হয় উৎপাদনশীল ব্যয়। অনুৎপাদনশীল সরকারি ব্যয়, সরকারের যেসব ব্যয়ের ফলে ভবিষ্যতে আয় বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকে না, অর্থাৎ সম্ভাবনা না। এই যুদ্ধ, একটু আগে যে উদাহরণটা দিয়ে আসছিলাম, যুদ্ধ পরিচালনার জন্য যে ব্যয়, এটা হচ্ছে অনুৎপাদনশীল খাতের জন্য ব্যয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম উৎপাদনশীল ব্যয় কোনটা, অনুৎপাদনশীল ব্যয় কোনটা। তারপরে যদি আসি, এখানে একটু অ্যানিমেশনটা আগে পিছে হয়ে গেছে, যাই হোক, এখানে ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে তোমার এটা হচ্ছে দুই ধরনের, ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে দুই ধরনের। এক নম্বর হচ্ছে সংরক্ষণমূলক ব্যয়। এখন আসো, সংরক্ষণমূলক ব্যয়টা কি জিনিস। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বহিঃশত্রুর আক্রমণ হতে নিরাপত্তা রক্ষার জন্য যে ব্যয় করা হয়, ঠিক আছে, এই ব্যয়টাকে আসলে বলা হচ্ছে অর্থাৎ সংরক্ষণমূলক ব্যয়। অর্থাৎ দেশের নিরাপত্তা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য যে ব্যয় করা হয়, সেটাকে বলা হচ্ছে সংরক্ষণমূলক ব্যয়। ঠিক আছে, আর তারপরে যদি আসি উন্নয়নমূলক ব্যয়। দেখো, এখন সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের যে মাথাপিছু আয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা।
ঠিক আছে, আর এখন এই কারণে সরকার কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা বাজেটে আমরা দেখতেছি যে প্রতিনিয়ত কি করে সরকার এই উন্নয়নমূলক কাজের জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে। তাহলে এই জন্যই বলছে অর্থনৈতিক উন্নয়নের জন্য যে ব্যয় করা হয় তাকে উন্নয়নমূলক ব্যয় বলা হয়। অর্থনৈতিক উন্নয়নের জন্য দেখো যেমন কৃষি, শিল্প, যোগাযোগ প্রভৃতির ব্যয়, এই ব্যয়টাকে বলা হচ্ছে উন্নয়নমূলক ব্যয়। তারপর আমরা আসি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে ব্যয়টা হচ্ছে তিন প্রকারের। লক্ষ্য করো, এক নম্বরে যদি আসি কেন্দ্রীয় ব্যয়। কেন্দ্রীয় ব্যয়টা কি জিনিস? এখানে প্রশাসনিক ব্যয়টাকে যদি আমরা আলাদা আলাদা করি, যে কেন্দ্রীয় সরকারি ব্যয়, প্রাদেশিক সরকারি ব্যয় এবং স্থানীয় বা মানে প্রশাসনিক ব্যয়, এই যদি আলাদা আলাদা করে বলি, কেন্দ্রীয় সরকার কর্তৃক যে অর্থ ব্যয় করা হয় সেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যয়। অর্থাৎ সরকার যেটা সরাসরিভাবে সরকার যে ব্যয়টা মানে করে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার কর্তৃক ব্যয়। ঠিক আছে, তারপরে প্রাদেশিক ব্যয়। ঠিক আছে, প্রাদেশিক ব্যয় এটাও যদিও আমাদের মানে সমাজ ব্যবস্থার সাথে বা আমাদের রাষ্ট্রীয় পরিচালনার যে কাঠামোর সাথে এটা সরাসরি মিলে না, তারপরেও এটা কিন্তু আমরা যদি বিভাগগুলোকে এখানে কল্পনা করি তাহলে আমরা কিছুটা বুঝতে পারি। এখানে দেখো, প্রাদেশিক সরকার জনগণের কল্যাণ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে ব্যয় করে থাকে তাকে প্রাদেশিক ব্যয় বলা হয়। ঠিক আছে, তারপরে সর্বশেষ যেটা স্থানীয় ব্যয়, এটা আমরা যদি ইউনিয়ন পর্যায়টাকে চিন্তা করি, স্থানীয় সরকার কর্তৃক যে ব্যয় করা হয় তাকে স্থানীয় ব্যয় বলা হয়। ঠিক আছে, এখানে যে আমরা এই তিনটা যে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আমরা ব্যয়ের সরকারি ব্যয়টাকে তিনটা ভাগে আমরা আলোচনা করতে পারি। তারপরে সর্বশেষের দিকে একবারে চলে আসছি, লক্ষ্য করো ঘাটতি পূরণকারী ব্যয়। দেশে যখন বেসরকারি খাতের ব্যয়ের পরিমাণ পর্যাপ্ত, স্যার এখানে একটু ভুল হয়েছে, হ্রাস, এখানে কি দেশে যখন বেসরকারি খাতের ব্যয়ের পরিমাণ হ্রাস পায় হবে, এটা একসাথে হয়ে গেছে, হ্রাস পায়, তখন যে ঘাটতি পূরণের জন্য সরকারকে যে ব্যয় করতে হয় তাকে ঘাটতি ব্যয় মানে ব্যয় বলা হয়। আবার বলছি, লক্ষ্য করো যখন দেশে অর্থনৈতিক মন্দা দেখা দেয় তখন কি করে বেসরকারি বিনিয়োগের পরিমাণ, বেসরকারি ব্যয়ের পরিমাণ আস্তে আস্তে হ্রাস পায়। আর এই অবস্থায় অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার জন্য সরকার কি করে? ব্যয় করে। এই যে এই ঘাটতিটা পূরণের জন্য যেই সরকার যে সেই ঘাটতি পূরণের জন্য সরকার যে ব্যয়টা করে সেটাকে বলা হচ্ছে যে ঘাটতি ব্যয়। তারপর আসছে উত্তোলনমূলক ব্যয়। বাণিজ্য চক্রের সংকটের সময় সরকারি ব্যয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে এমনভাবে অর্থ প্রবেশ করানো হয় যার ফলে দেশের উন্নয়নের গতিবেগ সৃষ্টি হয় এবং ব্যবসায়ীদের মনে নিরাশার পরিবর্তে আশার সঞ্চার হয়। এ ধরনের ব্যয়কে উত্তোলনমূলক ব্যয় বলা হয়। যে এইটাও কিন্তু আগের কথাটার সাথে অনেকটা মানে কাছাকাছি, যে যখন যে বাণিজ্য চক্রকে কোনটাকে বলা হয়, যখন যে অর্থনৈতিক একবার অবস্থা সমৃদ্ধির দিকে ধাবিত হয়, আবার যে মানে পতন বা হ্রাসের দিকে চলে আসে, তখন এই যে গতিপথটাকে বলা হয় বাণিজ্য চক্র। বাণিজ্যের উত্থান পতনটাকে বলা হয় বাণিজ্য চক্র। আর এই কথাটা বলছে যে বাণিজ্য চক্রের সংকটের সময় সরকারি ব্যয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে এমনভাবে অর্থ প্রবেশ করানো হয় যার ফলে দেশের উন্নয়নের গতি কি হয়? ত্বরান্বিত হয়, গতি বেড়ে যায় এবং ব্যবসায়ীদের মনে আস্থার সৃষ্টি হয়। ঠিক আছে, আর এই ধরনের ব্যয়টাকে বলা হচ্ছে উত্তোলনমূলক ব্যয়। এখন আমরা আসি সরকারি ব্যয়ের উদ্দেশ্যগুলো আসলে কি, সরকার কেন আসলে কোন উদ্দেশ্যে ব্যয়টা করে। আমরা কিন্তু এই কথাগুলো আগেও বলে আসছি। এক নম্বরে যদি আসি, আভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা কি করে? গ্রহণ করে থাকে। আর এজন্য সরকার পুলিশ বাহিনী নিয়োগ করে। এই যে আমাদের দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যেটা বলছি আমরা, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, তারপর এই বিজিবির কথা আসি, কোস্টগার্ড, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এই যে ইত্যাদি যে গঠন করে, এর জন্য সরকারকে কি করতে হয়? প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। তাহলে এই ব্যয়টা দেখো এখানে, তাহলে এইটা কিসের জন্য? যে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য।
দ্বিতীয় কথাটা যদি আসি, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। এই যে যদি আমরা আমাদের আর্মির কথা বলি, যে দেখো যে এখানে সহজ একটা কথা চলে আসছে যে স্বাধীনতা অর্জনের সে রক্ষা করা কিন্তু কঠিন। আর এই অর্জনের জন্য সরকারকে একটা বাহিনী গঠন করতে হয়। আর এই বাহিনীর কাজ হচ্ছে কি, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য সামর্থ্য অর্জন করা। ঠিক আছে, তাহলে এই যে আমরা বলছি সরকারের অন্যতম দায়িত্ব দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা তথা বহিঃশত্রুর আক্রমণ হতে দেশকে রক্ষা করা। বৈদেশিক কোনো শক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত না করতে পারলে, মানে আঘাত না করতে পারে, সেজন্য সরকার কি করে, সশস্ত্র বাহিনী যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আমরা যেটা বলছি, তো এইটা কি করে, এই বাহিনীগুলা গড়ে তোলে। আর এই বাহিনীকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরকারকে যোগান দিতে হয়। আর এর জন্য প্রচুর পরিমাণে বা এই বাহিনীকে আধুনিকায়ন করার জন্য সরকারকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। তাহলে আমরা দেখলাম ব্যয়ের উদ্দেশ্যটা কি, যে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ব্যয় করে থাকে। তারপরে পূর্ণ নিয়োগ অর্জন। একটা দেশে যে মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে বেকারত্বের পরিমাণও বেড়ে যায় যদি সেই পরিমাণে কর্মসংস্থানের সৃষ্টি করা সম্ভব না হয়। আর এ কারণেই সরকারের লক্ষ্য থাকে যে নতুন নতুন কর্ম সৃজন করে সেখানে যে কর্মী বাহিনী বা যাদের বেকারত্বটাকে দূর করানোর জন্য মানুষের যে কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে কি করে, বেকারত্বটাকে হ্রাস করার চেষ্টা করে এবং এতে করে পুনর্নিয়োগের দিকে ধাবিত হওয়ার জন্য কাজ করে। তাহলে এখানে আমরা বলছি, লক্ষ্য করো যে যেমন আমরা বলছি গুরুত্বপূর্ণ, মানে জনগণের কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করাও একটি গুরুত্বপূর্ণ কাজ সরকারের। এই লক্ষ্যে সরকার এমনভাবে ব্যয়নীতি পরিচালনা করে থাকেন যাতে পূর্ণ কর্মসংস্থান স্তর বজায় থাকে এবং নতুন নতুন কর্মসংস্থান কি হয়, সৃষ্টি হয়। তারপরে যদি আসি অর্থনৈতিক উন্নয়ন, লক্ষ্য করো আমাদের 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে যাব। আর এটা কি মুখের কথা না, এর জন্য সরকার কিন্তু বসেনি। অর্থনীতির বিভিন্ন সেক্টরগুলোকে গতিশীল করার জন্য, অর্থাৎ উন্নয়ন করার জন্য সরকার কিন্তু কাজ করে যাচ্ছে। আর এজন্য কিন্তু প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। যে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে থাকেন। দেশ ও জনগণের কল্যাণ রয়েছে এসব খাতের গুরুত্ব দেওয়া হয়ে থাকে, মানে এই অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি পরিচালনা ও বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় অর্থ কি করেন, বরাদ্দ করে থাকেন। এটা সম্পূর্ণ টার্গেট হচ্ছে অর্থনৈতিক উন্নয়নটাকে গতিশীল করার জন্য। তারপর হচ্ছে সামাজিক নিরাপত্তা। আধুনিক রাষ্ট্র, যে আমরা কিন্তু আগে জানি এক সময় ছিল যে যারা রাষ্ট্র পরিচালনা করত তারা কিন্তু যে মানুষের উপর অত্যাচার চালাতো। আর বর্তমানে কিন্তু যেই সরকারে আসুক না কেন তাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ করা। ঠিক আছে, আর এই কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাই এই রাষ্ট্রের জনগণ যাতে সর্বোচ্চ সামাজিক সুবিধা পেতে পারে এজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। আর এজন্য সরকারকে কি করতে হয়, প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। আর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে দুস্থ ভাতা ইত্যাদি সরকার কি করে পরিচালনার মাধ্যমে সামাজিক নিরাপত্তার দিকটা জোরদার করে থাকে। এই হচ্ছে আমরা যদি বলি সামাজিক যা সরকারি ব্যয়ের উদ্দেশ্যের দিকগুলো। তারপর আমরা যদি আসি যে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ কি, বাংলাদেশ সরকার আসলে কোন কোন খাতে সাধারণত ব্যয়গুলো করে থাকে। ঠিক আছে, বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ। আর এ কারণেই সরকার উন্নয়নমূলক ও অনুন্নয়নমূলক বহু খাতে কি করতে হয়, সরকারকে ব্যয় করতে হয়। আর এই খাতগুলো কি আমরা যদি একটু ধারাবাহিকভাবে দেখি, এক নম্বরে যদি বলি সাধারণ প্রশাসন। সরকার দেশের প্রশাসন বা বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য ব্যাপক অর্থ ব্যয় করে থাকেন। রাষ্ট্র পরিচালনার
রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য এই প্রচুর পরিমাণে অর্থ কী করতে হয়, ব্যয় করতে হয়। এই যে দেখো, আমরা প্রশাসনের কথা বলি, যে প্রশাসনের কারণেই বিভিন্ন প্রশাসনিক কার্যাবলী, আমরা সেবাগুলো আমাদের দোরগোড়ায় চলে আসে। সরকার যতই প্রশাসনের অবস্থাটা মানে বিস্তৃতি যত বাড়াবে, ততই আমাদের কাছে, আমাদের সাধারণ জনগণের কাছে সেবাটাও খুব দ্রুত চলে আসবে। কিন্তু এর জন্য সরকারকে কি করতে হয়, প্রচুর পরিমাণে ব্যয় বাড়াতে হয়। কারণ প্রশাসনের যদি বিস্তৃতি যদি বাড়াতে চায়, তাহলে সরকারের ব্যয়ের পরিমাণ কী হবে, অনেক বাড়াতে হবে। তারপরে দ্বিতীয় কথা যদি আসি, শিক্ষা ও প্রযুক্তি, একটু যদি কথা আসি, আধুনিক বিশ্বে পৃথিবীর বিভিন্ন দেশ বা উন্নত দেশগুলো শিক্ষা ও প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে। আর আমাদের লক্ষ্য হচ্ছে 2021 সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে যাওয়া। আর এজন্য আমাদের শিক্ষা এবং প্রযুক্তিকে যদি আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে না পারি, অর্থাৎ উন্নত দেশের কাতারে নিয়ে যেতে না পারি, তাহলে আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব না। আর এ কারণেই যে বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত হলো এখন শিক্ষা। বর্তমানে দেশে প্রাথমিক শিক্ষা কি করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। আর তাই সরকার সম্প্রতি বছরগুলোতে শিক্ষা খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ রাখছেন। তারপর আমরা যদি আসি প্রতিরক্ষা, এই কথাগুলো একটু আগেও অন্য ইয়ার সাথে চলে আসছে, তারপরেও বলছিলাম দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব হচ্ছে সরকারের। আর এই প্রতিরক্ষা খাত সরকারি ব্যয়ের অন্যতম খাত, প্রধান একটা খাত। প্রতিরক্ষার জন্য যুদ্ধ সরঞ্জাম ক্রয় করা, তারপরে তোমার প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা, এর জন্য প্রচুর অর্থ কী করতে হয়, সরকারকে ব্যয় করতে হয়। তারপরে স্বাস্থ্য, একটু আগে ওই কথাটা বলছি যে একটা দেশের যে মানুষের যদি স্বাস্থ্যগত অবস্থা ভালো না থাকে, তাহলে ওই দেশ থেকে যে ভালো কর্মী বাহিনী আশা করা যায় না। অর্থাৎ যার প্রভাবটা উৎপাদন সেক্টরে কিন্তু সরাসরিভাবে প্রতিফলিত হয়। আর এ কারণেই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সরকারকে কি করতে হয়, প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। জনস্বার্থে সরকার দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার ও নার্সদের বেতন ভাতা কি করে এবং ওষুধও প্রদান করে থাকে। ঋণ ও সুদ পরিশোধ, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ কি করে, সংগ্রহ করে থাকে। আর এ সকল ঋণের সুদ ও আসল পরিশোধ করার জন্য সরকারকে বর্তমানে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। তাহলে আমরা এখানে দেখলাম এটা একটা বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম একটা খাত। কৃষি, মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়, কৃষি, মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় ছাড়াও পরিবেশ ও বনভূমি, ভূমি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ব্যয় এই খাতের অন্তর্ভুক্ত। যদিও এখানে হেডলাইনে আমরা তিনটা কথা আনছি, কিন্তু এছাড়াও আরও কি আছে, পরিবেশও, বনভূমি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ব্যয় এর মধ্যে কি হয়, অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে। তারপরে জ্বালানি ও বিদ্যুৎ, জ্বালানি খাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগ এই খাতের অন্তর্ভুক্ত। মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের বেতন ভাতা ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সরকারকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। লক্ষ্য করো, বর্তমানে আজকে থেকে যদি তুমি 15 বছর বা 16 বছর আগের কল্পনা করো, তখন বিদ্যুতের যে সমস্যা ছিল, এখন কিন্তু এই ধরনের সমস্যা তোমরা দেখোই না। এখন যেভাবে আমরা বিদ্যুতের যে আমাদের চাহিদা এবং যোগানের দিকটা এখন কাছাকাছি চলে আসছে, আগামী হয়তো 5 বছর বা 6 বছর পরে দেখা যাবে বিদ্যুৎ উৎপাদনে, অর্থাৎ বিদ্যুতের যোগান এবং চাহিদা একেবারে সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি শিল্পায়নের দিকে আমরা ধাবিত হতে চাই, আরও প্রচুর পরিমাণে যে পরিমাণ বিদ্যুতের দরকার আমাদের পক্ষে সেটা অর্জন করা সম্ভব হবে। আর এজন্য সরকারকে এখন
এই মানে খাতে কি করতে হয়, প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। পরিবহন ও যোগাযোগ, বাংলাদেশ সরকার দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতেছে। তোমরা দেখতেছো গ্রামে গঞ্জে এখন একেবারে মানে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত পাকা রাস্তা হয়ে গেছে। ঠিক আছে, আর এই যোগাযোগ ব্যবস্থার যত উন্নয়ন হবে ততই একটা দেশের অর্থনীতির সুফলটা পাওয়া যাবে। কারণ তুমি এটা হয়তো এখন বুঝতেছো না যে কি ধরনের সুফল পাওয়া যাবে। একটা নেগেটিভ সাইডের কথাই বলি, মনে করো মানুষের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির ব্যবস্থা যদি যে প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেয়া না যায় তাহলে কি হবে, মানুষ আস্তে আস্তে শহরমুখী হয়ে যাবে। শহরমুখী হলে যে শহরের যে জনজীবন কিন্তু অতিষ্ঠ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে, মানুষ চলতে পারবে না। ঠিক আছে, আর এতে করে একদিকে উন্নয়নের ছোঁয়া পড়বে না, আরেকদিকে যে অতি জনাধিক্যের কারণে যে উন্নয়নের সুফল পাওয়া যাবে না। এটা একটা কথা বললাম। তাছাড়া যদি এই যে রাস্তাঘাট, কালভার্ট ইত্যাদি বা বিদ্যুতের যে ব্যবস্থা সরকার দোরগোড়া একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার মাধ্যমে কি হবে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি ওইসব অঞ্চলে কৃষি, শিল্প ইত্যাদি আরও কি হবে, উন্নয়ন হবে। এতে করে অর্থনীতিতে চাঙ্গা ভাব দেখা দেবে। ঠিক আছে, তারপরে যদি আমরা আসি যে বিনোদন, সংস্কৃতি এবং ধর্ম, লক্ষ্য করো এই যে বিনোদনের কেন প্রয়োজন। কারণ বিনোদন ছাড়া, যে রিক্রিয়েশন ছাড়া যে একটা মানুষের যে পুনরুজ্জীবিত করা, অর্থাৎ মানুষকে আবারও কর্মমুখী করা, পুনরুদ্যমে কর্মমুখী করা আসলে সম্ভব হয় না। ঠিক আছে, তাহলে এই জন্য যে এই যে বিনোদনের খাতে বাংলাদেশ সরকারের ব্যয়ের মানে একটা উল্লেখযোগ্য অংশ সংস্কৃতি, ধর্ম এবং বিনোদনের জন্য এখন সরকার করে থাকে। তথ্য, ধর্ম, সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যয় এই খাতের অন্তর্ভুক্ত। তারপরে সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণ, একটু আগে এই কথাটা কিন্তু আমরা বলে আসছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যয় এই খাতের অন্তর্ভুক্ত। সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণের কথা বলছি। প্রতি বছর সরকার এসব খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। ঠিক আছে, এই যে এখন দেখো করোনাকালে সরকার কিন্তু বিভিন্নভাবে জনগণকে কিন্তু বিভিন্ন সহায়তা দান করতেছে, যে প্রান্তিক লেভেলের মানুষকে সরকার সহায়তা দিচ্ছে, এটাও কিন্তু এই খাতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপরে আসি গৃহায়ন ও গণপূর্ত বিভাগ। এখানে সরকার প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের মানে অন্তর্ভুক্ত। এখানে একটু লক্ষ্য করি, বর্তমানে সরকার গৃহহীনদেরকে যে গৃহদানের যে কর্মসূচি গ্রহণ করেছে, এতে করে কি হবে, ভাসমান লোকের সংখ্যাটা কমে যাবে, অর্থাৎ মানুষের নির্দিষ্ট একটা ঠিকানা হবে, আর এতে করে সামাজিক শৃঙ্খলাও কিন্তু বাড়বে। তারপর আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, পুলিশ ও বিডিআর। বিডিআর না, এখানে বিজিবি, অর্থাৎ সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ বাহিনী কি করে, যে গঠন করেছে। আর তাছাড়া দেশের সীমান্ত যে পাহারা দেওয়ার জন্য, অর্থাৎ চোরাচালান প্রতিরোধ করার জন্য সরকার বিজিবি গঠন করেছে। ঠিক আছে, যেটাকে বর্ডার গার্ড বাংলাদেশ বলা হয়। আর এর জন্য সরকারকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। ঠিক আছে, আমরা একেবারে শেষ পর্যায়ের দিকে চলে আসছি, অপ্রত্যাশিত ব্যয়। সরকারের নিয়মিত ব্যয় ছাড়াও সরকারকে অনেক সময় অপ্রত্যাশিত ব্যয়ের সম্মুখীন হতে হয়। যদি ধরো আকস্মিক বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয়, তখন সরকার এগুলো মোকাবেলা করার জন্য প্রতি বছরই সরকারকে কি করতে হয়, একটা প্রচুর পরিমাণ অর্থ যে সরকারকে ব্যয় করতে হয়। তারপরে আসি ভর্তুকির কথা। লক্ষ্য করো, জনগণ সরকারকে কর দিয়ে থাকে, ঠিক আছে, কিন্তু আবার সরকার কি করে, উৎপাদনকারীকে উৎপাদন কাজে নিয়োজিত রাখার জন্য সরকার যে অর্থটা প্রদান করে, এই অর্থটাকে বলা হয় ভর্তুকি।
ঠিক আছে, যে এই কারণে বলছে সরকার জনস্বার্থে অনেক দ্রব্যের উপর কি করে, ভর্তুকি প্রদান করে থাকে। কেন করে থাকে? মনে করো কৃষক একটা পণ্যের উৎপাদন খরচ অনুযায়ী যে পরিমাণ তাকে যে বাজারে যে দামে বিক্রি করার কথা, এই দামে তার পক্ষে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তো সরকার তাকে কি করতেছে, ভর্তুকি দিচ্ছে। বা তুমি সারের কথা যদি আসি, যে সার মেল কেটে যেই দামে বিক্রি করার কথা তার চেয়ে কম দামে কিন্তু কৃষকদেরকে প্রদান করা হচ্ছে। অর্থাৎ সরকার যে অর্থটা এখানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কি করতেছে, যে ভর্তুকি দিচ্ছে, কারণ উৎপাদনকারীকে উৎপাদন কাজে নিয়োজিত রাখার জন্য। ঠিক আছে, এটার পিছনে আরো অনেকগুলো কারণ কিন্তু আছে। তারপরে আমরা সর্বশেষ অবস্থায় চলে আসছি উন্নয়নমূলক ব্যয়। বাংলাদেশ সরকার প্রতি বছরেই উন্নয়নমূলক খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে, আর এসব ব্যয় উন্নয়ন বাজেট বা মূলধনী বাজেটেরও অন্তর্ভুক্ত হয়। তাহলে এই হচ্ছে বাংলাদেশ সরকারের ব্যয়ের একটা সংক্ষিপ্ত রূপের কথা বললাম। এই ছিল মূলত আজকের আলোচনা। তা আশা করি আজকের এই আলোচনাটি যদি তোমরা ভালোভাবে দেখে থাকো এবং বইয়ের সাহায্য নিয়ে থাকো, তাহলে তোমাদের পক্ষে এই আলোচনার উপর যে ধরনের প্রশ্ন হোক না কেন তোমাদের পক্ষে লেখা সম্ভব হবে। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাই।